ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের এই ব্লগটা গোটা চন্দননগর শহরটা নিয়ে, হয়তো গোটাটা হয়ে ওঠেনি, তবুও চন্দননগরের যে প্রাণকেন্দ্র স্ট্যান্ড, তার চারপাশটা নিয়েই আজকের ব্লগটা। আর ব্লগটা ছিল নিউ ইয়ারের দিন। নিউ ইয়ারে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম চন্দননগর স্ট্যান্ড ঘুরতে। আর স্ট্যান্ড মানেই তো খাওয়া দাওয়া রয়েছে, তাই প্রথমেই একটু ডালের পকোড়া নিয়ে নিয়েছিলাম। তোমরা তো অনেকেই জানো চন্দননগর ফরাসি উপনিবেশ ছিল, আর কলকাতা ছিল ব্রিটিশ সরকারের শাসিত। তাই ব্রিটিশ শাসিত কলকাতার সাথে পাল্লা দিল এই ফরাসি শাসিত চন্দননগর। তাই কলকাতার মতন এখানেও বাগবাজার, বউবাজার, বড়বাজার অনেকটা একই রকম নাম নিয়ে শহরতলির কিছু অঞ্চল গড়ে উঠল। আর তোমরা তো এও জানো যে এখানে তাঁত বস্ত্রের সুনামও খুব হয়ে উঠেছিল। অনেকে তো ফরাসডাঙ্গা বলেও চিনত, তারপরে নাম হলো চন্দননগর। তাই এই স্ট্যান্ডে আসলে সেই পুরনো ইতিহাসগুলো যেন বারবার মনে পড়ে। কত বিপ্লবীর পদচিহ্ন রয়েছে এই চন্দননগরে। তো যাই হোক, এমনকি আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও এই হুগলি জেলা চন্দননগর শহরতলিতে বহুবার এসেছেন। তার কারণ এই স্ট্যান্ডের দক্ষিণ প্রান্তেই রয়েছে তার স্মৃতিবিজড়িত পাতাল বাড়ি, যেটা এখনও সেই ইতিহাস বহন করে চলেছে। স্ট্যান্ড ঘুরেই দেখা হয়ে গিয়েছিল এই স্ট্যান্ডের ফেমাস এই ঝালমুড়ি কাকুর সাথে। তাই অল্প একটু ঝালমুড়ি নিয়ে নিলাম দুজনে। এই কাকুর ঝালমুড়ি বানানোর স্টাইলটা কিন্তু আমার খুব ভালো লাগে। জানি তোমাদেরও খুব ভালো লাগে। দেখো সবাই চারপাশে এত ভিড়ের মধ্যেও কীভাবে দেখছে ওনাকে। যাই হোক, ঝালমুড়ি নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম চন্দননগর গির্জা দেখব বলে। তোমাদের একটা কথা বলি, আমার এতগুলো বছরের জীবনে এই চার্চে ঢোকা কিন্তু প্রথমবার। তো যাই হোক, ওখান থেকে ঝালমুড়ি নিয়ে আমরা চার্চের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখেছো কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। আরেকটা কথা বলি, চন্দননগর মানেই তো তোমরা জানো জগদ্ধাত্রী পুজো, যেটা না বললেই নয়। তো এই জগদ্ধাত্রী পুজো প্রথম কিন্তু জমিদার ইন্দ্রনারায়ণ চৌধুরী শুরু করেছিলেন। আসলে চন্দননগরে চাউলপট্টির ব্যবসায়ীরা দুর্গাপুজো 4 দিন খুব একটা আনন্দ করতে পারতেন না। তার কারণ হচ্ছে সেই সময় ব্যবসার কাজে প্রচুরভাবে নিয়োগ থাকতে হতো তাদের। লক্ষ লক্ষ মন চাল আড়তে তুলে নৌকোয় করে সমস্ত জায়গায় দিয়ে আসতে হতো, পাঠাতে হতো। তাই ব্যবসার কাজে এতটাই মত্ত থাকায় দুর্গাপুজোর আনন্দ আর সেইভাবে করে উঠতে পারতেন না। তাই তারা জমিদার ইন্দ্রনারায়ণ চৌধুরীর কাছে এসে সেই মনোকষ্ট জানান। তাই জমিদার কি করবেন ভেবে তখন তার মাথায় আসে নদিয়া জেলার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর কথা। সেই জগদ্ধাত্রী পুজোর অনুকরণেই উনি দ্বিতীয় এই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু করেন। তাই সেই সময় চাউলপট্টির ব্যবসায়ীরা যখন দুর্গাপুজোয় আনন্দ করতে পারত না, তখন তাদের সেই আনন্দ তারা জগদ্ধাত্রী পুজোয় করত। এইভাবেই চন্দননগরবাসী দুর্গাপুজোর জায়গায় জগদ্ধাত্রী পুজোয় আস্তে আস্তে মেতে উঠল। আর সেইভাবেই সেই রেওয়াজই আজও পর্যন্ত চলে আসছে। তাই রাজা ইন্দ্রনারায়ণ চৌধুরী ব্যবসায়ীদের মনোকষ্ট দূর করতেই নদিয়ার রাজার হাত ধরে তিনি দ্বিতীয় জগদ্ধাত্রী পুজো প্রচলন করলেন দুর্গাপুজোর ঠিক 1 মাস বাদে। তাহলে এই হচ্ছে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর গল্প। যদি কিছু ভুল ত্রুটি থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। তাহলে চার্চ দেখতে দেখতে তোমাদের কেমন লাগলো এই গল্প অবশ্যই জানিও কিন্তু। যদিও তোমাদের সবারই জানা, তবুও একটু বললাম। আর চার্চের ভেতরটা তো আমার ভীষণ সুন্দর লেগেছে, কারণ আমি তো আগেই বললাম আমি চার্চে এই প্রথমবার ঢুকলাম। বাইরে থেকে দেখেছি, বাইরে ফটো তুলেছি অনেক জায়গায়, কিন্তু চার্চের ভিতরে ঢোকার সৌভাগ্য কখনো হয়নি। হয়তো সেই দিনই লেখা ছিল। যাই হোক, চার্চের ভেতরটা আমার খুব সুন্দর লেগেছে। চার্চ ঘুরে আমরা আবারও চলে গেছিলাম কিছু স্ট্রিট ফুডের দোকানে। আর এই চার্চের চারপাশে কিন্তু একটা মেলা মতনও বসেছিল।
সেখান থেকে কিছু জিনিসও কিনেছিলাম। আর তার মাঝখানে তোমরা নিশ্চয়ই দেখেছো, গল্প বলতে বলতে আমাদের কিন্তু দুভার চা খাওয়াও হয়ে গেছে। কি সুন্দর সাজিয়েছে দেখো। আর এই সবটুকু সাজানোর মধ্যে যেন সবার দৃষ্টি কাড়ছে ওই ছোট্ট শিশুটি। কি সুন্দর লাগছে। চলো তোমাদের একটু সামনে থেকে দেখাই। দেখো, যেন মনে হচ্ছে সত্যিই একটি শিশু শুয়ে রয়েছে। আমার খুব ভালো লেগেছে। যাই হোক, এরকমভাবে আমরা চার্চ পরিদর্শন করে বেরিয়ে চলে এলাম আস্তে আস্তে। তারপরে আমরা প্রথমেই কিছু ছবি তুলে নিয়েছিলাম। ছবি তো তুলতেই হবে বলো, না হলে নিউ ইয়ার সেলিব্রেট কমপ্লিট হবে কি করে। ছবি তোলাটা কিন্তু মাস্ট। তারপরে চলে গেছিলাম গরম জিলিপির দোকানে। এখান থেকে খানিকটা জিলিপি নিয়েছিলাম। মানুষ তো মোটে মাত্র 2জন, তাই অল্প অল্প খাবার নিয়েই অনেক খাবার হয়ে গেছিল। তারপর এই গরম জিলিপি খেয়ে সোজা চলে গেছিলাম মহেশের রোল সেন্টারে। এটাও কিন্তু চন্দননগরের ফেমাস, তোমরা অনেকেই জানো। এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা এগ রোল আর একটু চিকেন পকোড়া। খুব সুন্দর ছিল খেতে। তারপর এখান থেকে এগ রোল আর চিকেন পকোড়া খাওয়ার পরে পাশেই দেখলাম কাবাব বানাচ্ছে। বলল 1 প্লেট কাবাব নাকি 30 টাকা। নামটা কি ছিল? ও আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে, পথের রাজা। তো যাই হোক, এখানে উনি হচ্ছে ওই যে দাদাটার মা। তো যাই হোক, ওদের ব্যবহার ভীষণ ভালো আর ভালো লাগলো দেখে। কিন্তু আমরা 2 প্লেট মতন নিয়েছিলাম। তো 2 প্লেটের আন্দাজে আমার একটু পার্সোনালি কোয়ান্টিটিটা কম লাগলো, আদারওয়াইজ টেস্ট ভীষণ ভালো ছিল। তারপরে সোজা এগিয়ে এসে চলে এসেছিলাম মোমো জোনে। এখানকার মোমোটা দুর্দান্ত খেতে। তখন প্রায় শেষের দিকে মোমো, প্রায় তখন কটা বাজে ধরে নাও 9টার দিকে। এই 1 প্লেট মোমোই পড়েছিল মনে হয় আমাদের জন্যই। তো মোমো খেয়ে চলে আসলাম কাবাবিয়ানায়। কাবাবিয়ানার নাম তোমরা শুনেছো, যারা চন্দননগরবাসী তারা তো শুনেছই। সেখান থেকে আমরা নিলাম চাউমিন। এটা মিক্স চাউমিন ছিল না এগ চাউমিন ছিল ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, আমার খুব একটা ভালো লাগেনি। তারপরে এক্সপ্রেস ধাবা থেকে বিরিয়ানি খেয়ে সোজা বাড়ি।